জানাচ্ছি। মূলত আমি বক্তব্য রাখার কোনো প্রোটোকল আমার নাই, শুধুমাত্র একটি বিষয় আমি এখানে দুটি কথা বলার আগ্রহ প্রকাশ করেছি। সেটি হচ্ছে এই 2019 সাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার্থীদের ভীতি, সেই ভীতিকে দূর করার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান হবে বিজ্ঞান শিক্ষার আনন্দময় কেন্দ্রবিন্দু। এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষার্থীদের মাঝে ক্লাব গঠন করে নানামুখী কাজ সারা বছরব্যাপী করে এবং বছর শেষে একটি বিজ্ঞানের মেলার মধ্য দিয়ে সেই শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের উদ্ভাবনী সেটি প্রকাশ পায়। এই জন্যই প্রতি বছরের শেষে এমন একটি আয়োজন হয়ে থাকে। তো এই বছরে এবং বিগত বছরে শেষের দিকে এসে ফেয়ার আমাদেরকে জানায় বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে যে তাদের এই যে প্রকল্প, সেই প্রকল্পটি বন্ধ হওয়ার পথে এবং এটি সম্ভবত এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে শুধুমাত্র অর্থের অভাবে। এমন একটি সময় আমাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা একজন স্পন্সর পাই, যিনি অত্যন্ত শিক্ষানুরাগী ব্যক্তি এবং এই কুষ্টিয়া সদরের একটি প্রান্ত হরিনারায়ণপুর এবং আবদালপুর ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যার উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফলে সেই প্রতিষ্ঠানগুলো একটি উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন লজিস্টিক সাপোর্ট, অর্থনৈতিক সহযোগিতা দিয়ে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এইচএম আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ একে আজাদ অ্যান্ড কংয়ের কর্ণধার, এটি চার্টার অ্যাকাউন্টেন্ট। উনি মূলত চার্টার অ্যাকাউন্টের বিজনেস, অত্যন্ত শিক্ষানুরাগী ব্যক্তি। শিক্ষার প্রতি এবং শিক্ষার্থীদের প্রতি তার রয়েছে একটি সুন্দর এবং তাদের উন্নত করার জন্য যে একটা পরিকল্পনা এবং সহযোগিতা, এমন একটি মনোভাব। মূলত তার প্রতিনিধি হিসেবে আমি দুটি কথা বলতে এখানে এসেছি। আমাদের আজকের দিনের শিক্ষার্থীরা সেই সমস্ত লক্ষ্য নিয়ে এবং বিজ্ঞানের উদ্ভাবনের দিকে এগিয়ে যাবে। বিজ্ঞানের প্রতি তাদের যে ভীতি সেটি দূর হবে এবং আগামী দিনে বিজ্ঞানের যে প্রতিনিধিত্ব তারা করবে, বিভিন্ন উদ্ভাবনী তাদের মাধ্যমে হয়ে থাকবে, এটি আশাবাদ ব্যক্ত করি এবং এটি চলমান রাখার স্বার্থে একে আজাদ অ্যান্ড কং সর্বসময় পাশে থাকবে। আজকে যেমনটি সহযোগিতা করেছে সবসময় সহযোগিতা করবে, এমন প্রতিশ্রুতি এইচএম আবুল কালাম আজাদ সাহেবের পক্ষ থেকে আমি এই ফেয়ারকে দিতে চাই, আগত সকলকেই দিতে চাই। তার সহযোগিতায় আমাদের এই কর্মকাণ্ড আগামী দিনে চলমান থাকবে। সেই সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমার শ্রদ্ধেয় শিক্ষক, অর্থাৎ যার শিক্ষায় আমি সহ হরিনারায়ণপুর এবং দক্ষিণ কুষ্টিয়ার অঞ্চলের মানুষেরা একটি শিক্ষার আলো দেখেছে। ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় 133-34 বছর রানিং সেই স্কুলটি ঐতিহ্যের বিভিন্ন ঐতিহ্য বহন করে চলেছে। সেই বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন প্রধান শিক্ষক জনাব জামিল রশিদ আমার শিক্ষাগুরু, অনেকেরই শিক্ষাগুরু, যার শিক্ষকতা পেশায় বিভিন্ন শ্রেণী পেশায় শিক্ষার্থীরা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আমাদের জন্য গর্বের বিষয় সেই মানুষটি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি এই এইচএম আবুল কালাম আজাদ সাহেবের সাথে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার বক্তব্যের মাধ্যমে সেগুলো প্রকাশিত হবে। আমি সকলের আবারও সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, ফেয়ারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। এখন আমি আমাদের মাঝখানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল জলিল খান, সহকারী শিক্ষক, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।
উপস্থাপনায় ভুল হয়েছে। আমার প্রধান শিক্ষক জামিল রশিদ আমার ফ্রেন্ড, কিন্তু আমিও ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম। শিক্ষক প্রধান শিক্ষক আমিও ছিলাম। আচ্ছা, ঠিক আছে। সবাইকে আমি এখানে অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি যে এই বিজ্ঞান মেলা এটা অনেক আগেই করেছি। আমরা তখন হেডমাস্টার ছিলাম বা মাস্টার ছিলাম, আমরা তখন এই সমস্ত কাজগুলো করিনি। মাঝে কিন্তু এটা অনেক গ্যাপ হয়ে গেছে, যার ফলে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা এখন দেখতেছি যে যে ভাবটা চলছে এবং বিজ্ঞানের জয়যাত্রা, সবই বিজ্ঞান, তাতে আমার অত্যন্ত আনন্দ লাগতেছে। কারণ আমি বিজ্ঞানেরই ছাত্র, তারপরে এই বিজ্ঞান এখন এইভাবে হয়ে গেছে, সমস্ত কিছুই বিজ্ঞান। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা লেখা বই ছিল বৈজ্ঞানিক মোহাম্মদ। ওই বইটিতে যা লেখা আছে সবই এখনকার যে বিজ্ঞান দিনের দিন উন্নতি হচ্ছে, এসব আলোকপাত ওই বইতে আছে। তাই আমরা ওইটাকে যদি আমরা ধরে চলতে পারি তাহলে আমরা সবই পাব এবং উন্নতি হবে, দেশের উন্নতি, দেশ সবার উন্নতি। আমার বাংলাদেশ ভালো, এখানে সবাই বিজ্ঞানের দিকে চলুক সেটি কামনা করি। এবং সব বক্তব্য আমার ভালো হয় না, আমার পাশে আমার ফ্রেন্ড হেডমাস্টার বোঝার জন্য আমি এইগুলো শেষ করি। এখন আমি আমাদের মাঝখানে সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য প্রদানের অনুগ্রহ করছি জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ এবং সবার আগে ধন্যবাদ জানাতে হয় যাদের সৌজন্যে আমরা এখানে এসেছি, অর্থাৎ এই 30টা বিজ্ঞান ক্লাবের সদস্য শিক্ষার্থী এবং তার সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষকবৃন্দ সবাইকে আমাদের ফ্রিডম ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আলোচনায় শুনলাম, ইতিমধ্যে শুনেছি 2019 সাল থেকে এখানে কার্যক্রম চলছে। কুষ্টিয়া শহরে 30টা স্কুল, কুমারখালীতে একইভাবে আরও 30টা স্কুল এবং মিরপুরে আরও 30টা স্কুল নিয়ে এই অঞ্চলে এই বিজ্ঞান শিক্ষার উন্নয়ন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বিজ্ঞান শিক্ষার উচ্চ শিক্ষার দেওয়ার জন্য যে শিক্ষার্থীরা যেন বিজ্ঞান ভীতিটা দূর করে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত হয়, বিজ্ঞানের চর্চা করতে পারে এবং ভবিষ্যৎ তাদের বিজ্ঞান শিক্ষায় নিবেদন করার জন্য তাদের সেই অনুপ্রেরণা কাজ করে। এখানে আজকে যেটা আমরা দেখছি এটা হচ্ছে সারা বছর একবার চেক করে দেখা রাখো। সেই বিজ্ঞান মেলায় এই অংশগ্রহণের জন্য আমাদের পক্ষ থেকে আবারও শিক্ষার্থীদেরকে
স্বাভাবিক আমরাও জানি হঠাৎ একজন বিজ্ঞানী এখান থেকে তৈরি করা সম্ভব না বা পিএইচডির ভিতরে তৈরি করা সম্ভব না, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে এই চর্চা অনুশীলনের মধ্য থেকেই একদিন না একদিন জয়যাত্রায় সম্পৃক্ত করতে পারবে, নিজেদেরকে সেখানে অগ্রপথিক হিসেবে দাঁড় করাতে পারবে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন অনেক স্বপ্ন নিয়ে আসলে কাজ শুরু করেছিল 1997 সালে। আমি একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, 1997 যখন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন গঠিত হয়, তখন আমাদের যে প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন তার মধ্যে একজন ছিলেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের ডক্টর প্রফেসর ইউনুস স্যার, একজন ছিলেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় ওয়াহিউদ্দিন মোহাম্মদ স্যার। এখন যারা বিভিন্ন কমিশনের প্রধান রয়েছেন, অর্থাৎ এই যে দুদিন আগে দেখলাম শ্বেতপত্র প্রণয়নের কমিটি, তিনি দেবপ্রিয় ভট্টাচার্য, উনিও ছিলেন আমাদের প্রথম ট্রাস্টি বোর্ডে। ইফতিখারুজ্জামান, যিনি দুর্নীতি দমনের কমিশন হিসেবে কাজ করছেন, প্রধান কমিশনার হিসেবে কাজ করছেন, তিনি আমাদের বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রথম নির্বাহী হয়েছেন। অর্থাৎ একটা খুব এবং মাহফুজ আলম সাহেব সম্পাদক, তিনি বর্তমান আমাদের কার্যকরী কমিটির চেয়ারপারসন। আমরা এই যে মানুষগুলোর কথা বললাম, আমাদের কিন্তু মানুষ, তারাই একটা স্বপ্ন নিয়ে ফ্রিডম ফাউন্ডেশন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল ফ্রিডম ফ্রম পভার্টি, ফ্রিডম ফ্রম ইগনোরেন্স এবং ফ্রিডম ফ্রম অপারেশন। সেই ইগনোরেন্সের জায়গা থেকে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে এই পর্যায়ে আসছি যে আমরা যখন দেখলাম যে দেশে বিজ্ঞান শিক্ষার্থীদের সংখ্যা মারাত্মকভাবে কমে যাচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি খুলনার মানুষ, ঢাকাতে থাকি। আমি এসএসসি পরীক্ষা দিই মেহেরপুর, আমার বাবা তখন জেলাতে এসএসসি পরীক্ষা দিই 1984 সালে। তখন আমাদের সময় আমরা প্রতি 100 দিনে 42 জন সায়েন্স পড়তাম, অর্থাৎ আমাদের যে এসএসসির যে ব্যাচটা আমাদের 84 আছে 42% ছিল সায়েন্সের পরীক্ষার্থী, যেটা আমাদের গবেষণাতে আসে 2008 থেকে 10 সালে 21% নেমে আসে, একেবারে হাফ, অর্থাৎ 42% যখন আমরা পড়তাম সেটাকে একেবারেই 21% নেমে আসে। এবং তখনই আমাদের একটু সচেতন হয় আমরা যে আমরা 2018 থেকে এই জন্য আমাদের অন্যান্য কার্যক্রম থেকে বেশি ফোকাস দিয়ে আসি বিজ্ঞান শিক্ষা উন্নয়নে, যে এখান থেকে তাহলে তারা ভবিষ্যতে অবদান রাখবে, সেই কারণেই আমরা তখন থেকে চেষ্টা করতে থাকি। সরকারেরও বিভিন্ন পর্যায়ে অনেক উদ্যোগ রয়েছে, শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম রয়েছে বিজ্ঞান নিয়ে। আমরা এখন একটু আশাবাদী যে এখন 31-32% উন্নীত হয়েছে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা, এর বাইরে কারিগরি শিক্ষাটাও আস্তে আস্তে অনেক জনপ্রিয় হচ্ছে। সব মিলায় একটু অংশে হয়তো এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আশানুরূপ না, কেননা এখানে আমরা অনেক শিক্ষার্থীর নাম দেখছি ব্যানারে। একটা নাম রয়েছে, এই যে তারা কত আগে, তারপরে কিন্তু আমরা আর কোনো নাম যোগ করতে পারছি না। সেইভাবে যে আমরা এককভাবে একজন বিজ্ঞানী হিসাবে আমাদের দেশে আন্তর্জাতিকভাবে আমাদের সেই জন্য অনেক করি, তারপরে অনেকে অবদান রাখছেন, অনেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছেন, কিন্তু তারপরে বিজ্ঞানী বলতে আমরা সেই জায়গাটা মনে রাখছি। তার কারণটাই আমরা জানি যে আমাদের সেই দরকার কলেজ, ইউনিভার্সিটি তা আমাদের সেই একটা আশা করতে পারি সারা দেশের বিভিন্ন সামগ্রিক কার্যক্রমে অনেক বড় অবদান আমি আজকে কার্যক্রমের সাথে সারা বছর যুক্ত থাকেন, যারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করেন, তাদেরকে প্রস্তুত করেন আগামী তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে আজকের অতিথিবৃন্দ অনেক মূল্যবান কথা শিক্ষার্থীরা অবতারিত হবে, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কার্যক্রম ফেয়ারের মাধ্যমে হোক বা অন্যান্যভাবে যারা হোক, এখানে যারা স্পন্সর রয়েছেন তাদের মাধ্যমে হোক, এটা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রমকে চালিয়ে নিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
দেখতে পাচ্ছেন আমাদের এই ব্লগ করে ভাইয়া একটা পরিবার এই জন্য ফটো কথা বলতে পারি। আমার নাম পজিটিভ হয়েছে পজিটিভ হয়েছে বলি আপনার কাছে দেখতে পাচ্ছেন এখানে ওই দড়ি দাঁড়িয়ে আমি দাঁত দিয়ে দৌড়েছি আমার ক্যাপ ভিডিও করব না নিয়ে এত কিছু Every day we want it to grow. Today is very, very for me. Today is very, very special. আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা 2024 আয়োজনে বাংলাদেশ প্রথম পরিবেশনের সহায়তায় স্বাগতিক বিদ্যালয় চারটি সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দুয়ের বেগম ভাইস চেয়ারম্যান কেয়ার এবং এই অনুষ্ঠানকে আজকে বহুমাত্রিক করে দিয়েছে যার উপস্থিতি পরে মুগ্ধ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সফল সুযোগ্য মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রকিব মোহাম্মদ রসুল্লাহ স্যার আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে আজকে যে ধাপে ধাপে এই পর্যায়ে আনতে পেরেছে তার মধ্যে বিশেষ করে আহ্বায়ক হিসেবে যিনি আছেন যিনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন খান এবং এই যাত্রায় সদর উপজেলা কৃষি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক কেন্দ্র 50টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র আমাদের এখানে উপস্থিত রয়েছেন বিশেষ করে ফিল্ম ফাউন্ডেশনের যিনি নির্বাহী পরিচালক এবং আরও আমার আঞ্চলিক মানুষ বেরিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জামিনুল ইসলাম চৌধুরী আমার পূর্ব পরিচিত তাকেও আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইস্টের সদরের পক্ষ থেকে সকল আমন্ত্রিত অতিথি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমাদের সাংবাদিক ভাইরা অব্যাহত অতিথিবৃন্দ এবং আজকে যাদেরকে ঘিরে আজকের এই নান্দনিক আয়োজন এই পেন্সিল বোর্ডের আয়োজন আমার মধ্যে শিক্ষার্থী বিজ্ঞান স্কলার যারা এখানে আছেন সবাইকে আমি একটা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে প্রেজেন্ট ইজ দ্য চ্যালেঞ্জ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইথাউট developing the science no nation can develop finally. If we ignore the science, we ourselves will be jeopardized in the future. আমরা নিজেরাই কিন্তু অত্যন্ত বিপদে পড়ব। সেই জন্য এখন যখন আমি মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কাজ করি দেখতে পাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান নীতি কাজ করছে বাচ্চাদের মধ্যে। কেন? সায়েন্স ফোবিয়া এমনভাবে তাদের মধ্যে ঢুকেছে যে সায়েন্স খুব কঠিন একটি সাবজেক্ট, সায়েন্স একটি নিরানন্দের একটি সাবজেক্ট, সায়েন্স একটি প্রসাদ্য একটি সাবজেক্ট। এই বিভাগটি পড়া যাবে। আমি এখানে যারা বিজ্ঞান শিক্ষকরা আছেন যারা আমি তাদেরকে অনুরোধ করব কিভাবে আপনার ক্লাসকে আরো আকর্ষণীয় করা যায়, আরো অ্যাট্রাকটিভ করা যায়, আরো ইন্টারেক্টিভ মেথডে আপনি ডেলিভার দিতে পারবেন। এইটা দয়া করে আপনারা একটু চর্চা করবেন, এটা জরুরি দরকার। আপনারা দেখেন যে বর্তমান বিশ্বে যে কয়েকটি দেশ এখন নেতৃত্ব দিচ্ছে তারা সবাই কিন্তু সায়েন্সে অত্যন্ত উন্নত। আমরা যদি শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপানের কথা বলি, আজকে আমাদের এখানে অনেকেই স্পন্সর হিসেবে ডোনার হিসেবে এখানে এসেছে। সেখানে আমি যদি ধরে নিই যে মিসুবিশি একটি কোম্পানি আছে আপনার জাপানে, এই কোম্পানিটি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ডোনেট করে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সায়েন্স ফ্যাকাল্টিতে তারা স্কলারশিপ দেয়। কি কারণে? ওই ভবিষ্যতের জন্য একটি রিসার্চ ফেলো তৈরি হয়, ভবিষ্যতের জন্য একটি
ভালো মানের তাদের তাদের যোগ্য, তাদের টার্গেটেড যাতে সেরকম ভবিষ্যৎ তৈরি হয়, যার ফলশ্রুতিতে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের তৈরি প্রোডাক্ট যেন বিশ্বে মাতিয়ে তুলতে পারে, সেটি তারা এগিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমেরিকাতে ফোর্ড কোম্পানি রয়েছে, এইভাবে আমাদের দেশে এই ধরনের যারা শিল্পপতি আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বা কর্পোরেট শাখায় তারা যদি কন্ট্রিবিউট করে, আমাদের সেকেন্ডারি লেভেলে সায়েন্স আসলেই খুব চর্চা হচ্ছে না, ডিউ টু ল্যাক অফ ফান্ডের অভাবে এটা হচ্ছে না। আমার মনে হয় আমাদের সময় এসেছে আমাদেরকে ভাবনা 24-এর পরবর্তী আজকে যে ভাবনাটা, আমাদের ভাবনাটা হচ্ছে নিউ চ্যাপ্টার অফ বাংলাদেশ, উই উইল ওয়ার্ক টুগেদার। আমি মনে করি coming together is a progress, working together is a success. We will hopeful, we will optimistic, we will not pessimistic. আমরা আশা করি আজকের এই বিজ্ঞানীরাই কিন্তু, আমাদের শিক্ষার্থীরাই কিন্তু কুষ্টিয়া জেলাকে প্রমোট করবে, আগামী দিনের পর্যায়ে তারা ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পাবে, একই সাথে দেশ গঠনে, দেশ বিনির্মাণে একটি ভালো ভূমিকা রাখতে পারবে। আর বিশেষ করে আজকে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, if I recollect my mind in my earlier, আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ইংরেজি বিভাগে, এবং স্যার আমার যতদূর মনে পড়ে স্যার প্রথম একটি ক্লাস আমাদেরকে নিয়েছিলেন। স্যারের সেই ক্লাস এখনো আমার হৃদয়ের নিরণে অনুরণ করে। চমৎকার স্যারের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে ট্রান্সফার হোক, এটা আমরা স্যারের জন্য দোয়া থাকবে। স্যারের টিম যারা এসছে এখানে আমাদের অনেক স্যার এসছেন, আমাদের ডিপার্টমেন্টের রতন স্যার এসছেন, স্যারের পুরো ফ্যামিলি এসছেন, অন্য আরও যারা স্যারের সফর সঙ্গে এসেছেন, সবাইকে আমি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আবার একটা শুভেচ্ছা এবং অভিনন্দন করছি। আর আয়োজকদের প্রতি আমার অনুরোধ থাকলো যে সায়েন্স মেলা ফেয়ার, এটা আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ফেয়ার আমাদের একটি টার্গেট দরকার, যেটি বিশেষ অবজারভেশন দরকার, যে আমাদের কোন কোন জায়গাগুলো ল্যাকিংস হয়েছে। ল্যাকিংসগুলো যদি আপনারা আমাদেরকে একটু নোট দেন, তাহলে আমরা সেটা করতে পারবো। এবং আমরা আশাবাদী কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া সদর উপজেলা, এইভাবে আমরা দেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষা নগর হিসেবে আমরা কুষ্টিয়াকে প্রমোট করতে চাই। আমি সবার কাছে আমার দোয়া আছে, আজকে এই আয়োজনটা সফল হোক, সার্থক হোক, সুন্দর হোক, এটি আত্মবাদকে আমি ফিল করি এবং ধারণ করি এবং চর্চা করি। ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এখন আমি সম্মানিত অতিথিবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব জামিল রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া। সহ বেশ কয়েকজন বক্তার মুখে আমার নাম হ্যাঁ দেখাবো, লাগবে ফোন দিয়ে দিবি, অটোমেটিক ফোন দিবি, স্লোগান বাইর কর। খুবই প্রিয় মানুষ এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আর সবাইকে যদি বলতে পারি সেই জন্য বাইরে যারা বসে আছেন সবাইকে আমি শ্রদ্ধা সামনে আমরা ব্যস্ত এসছি যারা আমার কথা শোনার জন্য, সামনে যারা কথা বলেন সেই ওদের মধ্যে তারা কিন্তু ওরা মেলা করতে আসে, ফেয়ার মানে মেলায় ওরা এসছে একটা বর্ষ সমাপনী পরীক্ষার রেজাল্ট হতে আসছে, মধ্যে ছুটি চলছে, ওরা ওদের মিলে যা আছে ওরা আমাদের এই
কথাগুলো বড়রাই একটু বিনিময় করে ওদেরকে আমরা জায়গা মতো, যেখানে যে কথা বলা যায় সে কথা বলতে হয়, যাদের উদ্দেশ্যে বলতে হয় সে কথাটা সেই পরিবেশ বুঝে বলতে হয়, সময় পরিবেশ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার নাম উচ্চারণ করেছে। আমি অত যোগ্যতার মানুষ না, একটাই যোগ্যতা, আমি 3টি স্কুলে হেডমাস্টারি করেছি এই পাশে, কারাগঞ্জ হাই স্কুল, হরিনারায়ণপুর হাই স্কুল, সবশেষে আমার নিজের স্কুল বেরিপুর হাই স্কুল। এই সূত্রে বহু ছাত্র আমার জায়গায় জায়গায় আছে যারা অনেক উপরে পর্যায়ে গিয়েছে। হয়তো আর হরিনারায়ণপুর বা বেনিপুরে ছাত্র হলে ভিসি সাহেব আমার ছাত্র হতেন, এবং এদের মুখগুলো দেখে মনের মধ্যে প্রেরণা যোগে বয়স 76 হয়ে গেছে, আরো যদি কয়েকদিন বাঁচতাম এই সুন্দর মুখগুলো আমরা দেখতে পেতাম। আজকে প্রান্ত মেলায় উপদেশ দেওয়ার কিছু নেই, বলতে চাই হৃদয়ের কথা বলিতে দেখুন শোধাই গিয়ে না, কেউ এখন শোধাবে না, আমরা শুধু বলতেই চাই, শুনতে চাই না। আমাদের এই বৈশিষ্ট্য, আমাদের বিশেষ করে এই বয়সে নস্টালজিয়ায় ভুগি, স্মৃতিচারণ করি। মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনার সবচেয়ে কাছের লোক আপনার পিএস আমার ছাত্র, আপনি আমার সম্পর্কে সে বলবে। আমার ছাত্ররা আমার রাশেদুজ্জামান ওনার একদম কাছে, এই জন্য আমি আমার নিজের পরিচয় দিয়ে আপনাদের স্মরণ করবো না। এই রোদের মধ্যে বাচ্চাগুলো কয়েকদিন আছে, পিঠে খেলতে কি করতে হবে, ওরা কিন্তু ক্লান্ত হচ্ছে না, আমরা সবাই আসছে। তা আমি সবার আগে আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে মনে করছি সবার নিচে যার নাম লেখা আছে একে আজাদ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার সাথে তার ভাই ডাক্তার আব্দুল মান্নান স্মরণে আমরা চক্ষু শিবির করতাম বিনামূল্যে চক্ষু শিবির। সে অনেক বছর আগে যখন ওই তার চোখের নজর ফেরানো দিল না, ছানি কাটতে হতো, ওইসব গরিব গরিব বুড়ো বুড়ো মানুষ এসে পায়খানা পেশাব বমি করেছে, আমরা পরিষ্কার করেছি, গর্ব আমাদের এখানে। এবং ওইসব নীতির কারণে, সবের কারণেই হয়তো আমাদের রাস্তা কই বাবা, কালোটা রাস্তা, এত চিকন রাস্তা হলে শহর ভালো হবে, যানজট বেঁধে যাবে না? এখন টেবিলের উপর তো সাজাতে হবে, যানজট হয়ে যাবে না চিকন চিকন রাস্তা হইলে? আমরা এই পোশাক আশাক করে টাই কোট করে এই যে কথা না, আমরা এখানে যারা এসছি তারা যে বাড়ি ফিরে যাবো, কর্মস্থলে ফিরে যাবো এর কোনো নিশ্চয়তা নাই, আল্লাহ না করুক আমাদের এই যাবো। আমি উদ্যোক্তাদের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই গ্রাম অঞ্চলের স্কুলগুলো, মাদ্রাসা, এদের নিয়ে এসে হয়তো আয়োজন দেখে আপনাদের মনের মধ্যে সন্তুষ্টি হবে না, প্যান্ডেল দিয়ে কি করছে, কিন্তু এই যে হৃদয়ের টান, এর কিন্তু লাখ টাকা দিয়ে দাম দেওয়া যায়। আপনারা পিঠে না খাওয়ালে, কফি না খাওয়ালেও এখানে সব মানুষ আসতো। এদের এই আয়োজন দেখে আপনারা যে ত্রুটি বিচ্যুতি আছে, আমি ফেয়ারকে ধন্যবাদ দেওয়ার আগেই আপনি ফেয়ারের পক্ষ থেকে যেহেতু আমাদেরকে দেখেছেন